খুব পরিচিত ক্রিকেটারের বাইরে আমার তো মনে হয় না যে গত আগের টার্মের বোর্ডের কে ডিরেক্টর ছিল, কে কি ছিল, কেউ কারো মনে নেই। একমাত্র প্রেসিডেন্ট ছাড়া কারোরই মনে রাখে না। নাজমুল ভাইরে মনে রাখবে সারা জীবন। বিসিবির ডিরেক্টরের নাম শুনলেই মানুষ মনে রাখবে যে নাজমুল হোসেন নামে একজন ছিল। তো সে কি বলেছে, সে তার সমস্যা হইছে যে আপনার, যাক আমি এটা শেষ করে নেই যে আপনাদের বোর্ডের প্রেসিডেন্ট এবং ডিরেক্টর যারা আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ইয়ের ভিত্তিতে আপনার কমিশনের এবং সিআইডির যেই তদন্ত রিপোর্ট, এই রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নিবেন। অন্তত এই রিপোর্টে কি এসেছে সেটা আপনারা সংবাদ সম্মেলন করে জানাবেন। এইটা বুলবুল ভাই সহ যারা আছেন আপনাদের কাছে বাংলাদেশের মানুষের অনুরোধ থাকবে। এই দেশের মানুষ চোরদেরকে চিনতে চায়। ওদের ছেলে-মেয়েদেরকে দেখলে এই যে মাহফুজ আনাম, এই যে ফাহিম সিনহা, এগুলো ছেলে-মেয়েরা যেখানে দেখবেন নিশ্চয়ই যে পড়াশোনা করে, স্কলাস্টিকায় পড়ে, দেশের বাইরে যায় পড়ে। সো এই স্কলাস্টিকাতে যারা এই ইয়ে করে, যাদের ওদের বন্ধু-বান্ধবী আছে না? তারপরে ওদের ওই যে বন্ধুদের মাটা মানে মায়ের বান্ধবী-টান্ধবী আছে, এগুলো জানতেন এই যে এটা চোরের ছেলে, মাটি চোরের ছেলে। মাহফুজ আনাম মাটি চোর, ফাহিম সিনহা মাটি চোর। মাটি চোরের ছেলে এগুলি। মাটি চোরের মেয়ে। চোরের বাচ্চারা এরাই, চোরেদেরকে বাংলাদেশের মানুষ দেখতে চায়। তো এখন নাজমুল ভাইয়ের বিষয়টা দিয়ে তারপরে আজকে শেষ করব। দেখেন, আ নাজমুল ইসলাম ভাই যেই কাজটা করেছেন, আ নাজমুল ইসলাম ভাইয়ের একটা বক্তব্য দিয়েছেন তিনি যে, ক্রিকেটাররা করেছেন কি? মানে ক্রিকেটাররা যেই দাবিটা তুলেছেন, মানে উনি যে পরিস্থিতিতে আছে এটা আমি কিছুটা অ্যাজিউম করতে পারি। ধরেন যখন আপনারে নিয়া মানে একাধিক গ্রুপ যখন আপনারে নিয়ে উল্টা-পাল্টা বলতে থাকে না, তখন মাথায় কাজ করে না। তখন আ কথাবার্তা কিন্তু অসংলগ্ন হয়ে যায়। এখন উনারে নিয়া যে পরিমাণে প্লেয়ার-টেলেয়ার, এই যে মিডিয়া গুলো বিশেষ করে ৭১ টিভির কালকে একটা দেখলাম, একটা শিরোনাম দেখলাম। ছি! সাংবাদিকতা দেখেন, একটা ন্যাশনাল টেলিভিশন। ছি! এত কিছুর পরেও পদত্যাগ করলেন না। তোর মা, তোদের মা শেখ হাসিনা যে এই যে ১৫ বছর ছিল, কোনদিন এরকম একটা শিরোনাম করতে পারছিস? তোর বাপেরা চোর। তোর বাপ এই যে ফাহিম সিনহা চোর, এই যে পাপন চোর ছিল, তোর আকরাম খানও চোর ছিল। এর আগের গুলো যে চুরি করলি, যে তোর সুজন বাপ চোর ছিল। চোরদের নিয়ে কোনদিন একটা এরকম শিরোনাম দিতে পারছিস? টাকা দিয়া যদি করা হয় তো তোর বাড়ির মহিলাদেরকে দৌলতদিয়া নিয়া দিয়ায়। কিন্তু দেশের ক্ষতি হবে না। তোর মার নিচতলায় সমস্যা হবে, দেশের ক্ষতি হবে না। তুই তো তোর মারে তোর বোনেদেরকে নিয়ে দৌলতদিয়া দিয়ায়। এগুলির নাম সাংবাদিকতা। চুরি করে পুরা দেশটা হয়ে গেল, কোনো কথা বলতে পারিস না। এখন নাজমুল ইসলাম ভাইয়ের পিছনে লাগছিস। এই হলো তাদের ইয়ে। এখন এই সিন্ডিকেটটা, পুরো সিন্ডিকেটটা উনি একটা কথা বলেছেন। কেন বলেছেন? ক্রিকেটাররা ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলতে না গেলে উনাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। কত মামাবাড়ির আবদার চিন্তা করেন। মানে তোর দেশ তোর না, দেশ খালি বিসিবির, দেশ খালি বাংলাদেশের মানুষের। তোর দেশ না? আচ্ছা, এটার প্রেক্ষিতে গতকালকে আমি খুব অবাক হয়ে শুনলাম, এই যে মেহেদী হাসান মিরাজ, এরা আমার খুব পছন্দের প্লেয়ার একটা। এই লোক কি বলে যে, আমরা মানুষ আমাদেরকে গালি দেয়। আমরা তারপরেও তাদের সাথে সেলফি তুলি না। গালি কি তোমারে খামাখা দেয়। একজন পড়লে আরো পরের ৫ জন মনে হয় লাইন ধরছে উইকেট দেওয়ার জন্য। এমনিই দেয়। আফগানিস্তানের সাথে তুমি মিয়া হোয়াইট ওয়াশ হও। তোমার এমনি গালি দেয়। তুমি ধারাবাহিকভাবে বাংলাদেশের ক্রিকেট, হ্যাঁ, বাংলাদেশের ক্রিকেট আমি এটা স্বীকার করি যে বাংলাদেশের যেকোনো সেক্টরের চাইতে ক্রিকেট অনেক ভালো করেছে। কিন্তু তোমার পিছনে যে পরিমাণে মানে তেল দেয়া হয়, এই পরিমাণে তেল, বেতন, খরচ, সুযোগ সুবিধা বাংলাদেশের কোন সেক্টরের কাদেরকে দেয়া হয়? উনি বলে কি, উনি এত করেও মানুষের সাথে সেলফি তুলতে বলছে কে? সেলফি আমরা তুলি না, আমরা জানি না। আমাদের সাথে মানুষ সেলফি তুলতে আসে না। তো সেলফি তুলতে আসে, এটা কি তোমার পয়সা নেয় নাকি? পয়সা চায়? তোমার ভালোবাসা দিয়ে একটা মানুষ সেলফি তুলতে চায়। কোটা দিয়ে দিছে, সে বলেছে স্যার সেলফি তুলতে আসে, সে সেলফি, তোমার সেলফি তুলে ভাই, বাংলাদেশের মানুষ মেহেদী হাসান মিরাজের দেখলে পিছন দিয়ে একটা দিয়ে দিয়েন। হ্যাঁ? তো ওর সাথে সেলফি তুলতে চায় না। আরেকটা কথা বলেছেন, উনি বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেন। সরকার উনারে দেয় না কিছু। মানে বাংলাদেশের ওই যে আমরা বলেছি না যে বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় চলেন। উনার জবাব দিয়েছেন উনি। উনি নাকি বাংলাদেশকে উল্টো ট্যাক্স দেয়। আর উনি টাকা পান হলো আইসিসি, এই আইসিসি থেকে টাকা পান, বাংলাদেশ সরকারকে উনি দেয়। আরো স্পন্সর থেকে টাকা পান। আর উনি বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেন। মেহেদী হাসান মিরাজ, তোর বাড়ি তো বরিশালে না? বরিশালের লঞ্চের ফন্দে দইরা চইলা আইছো, এই ইয়েতে সদরঘাটে নাইমা গেছো। নাইমা ওখান থেকে খেলা শুরু করছো না?
ওখান থেকেই প্লেনে করে তারপরে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা শুরু করছো। একটা প্লেয়ারকে তৈরি করতে এই দেশের মানুষের হাজার, হাজার কোটি টাকার ট্যাক্সের টাকা তারপরে এখানে বিনিয়োগ করতে হয়। এই যে সারা বাংলাদেশের থেকে প্লেয়ার তুলে নিয়ে আসা, সারা বাংলাদেশে জেলায়, জেলায় স্টেডিয়ামগুলো করা, বিকেএসপির খরচ, এই যে মিরপুরের তোমার বাপ করছে এটা ভাই। এটা তোমার বাপ করে দিছে, তুমি লঞ্চের ইয়েতে করে পিছনে করে এই মাঠ নিয়ে এসে এখানে বসাইছো। তুমি খালি ধাপ করে একটা প্লেয়ার হয়ে গেছো আর তোমার এই প্লেয়ার বানাইতে এই দেশের সরকার, এই দেশের জনগণের কি পরিমাণে টাকা, এই ক্রীড়া মন্ত্রণালয়ের কি পরিমাণে টাকা খরচ, এটা তোমার মাথায় নাই? তুমি খালি স্পন্সর আর আইসিসি, তোমার আইসিসি তোমার বাপ লাগে তোমার টাকা দেয় খামাখাই। আইসিসি এমনি তোমার টাকা দিয়ে দেয়, তোমার এমনি প্লেয়ার বানাই দিল, এমনি আইসিসি তোমার বরিশাল থেকে ধরে নিয়ে এসে নিয়ে গেছে খেলা করতে। তোমার এই প্লেয়ার বানানোর জন্য এই দেশের সরকারের, এই দেশের মানুষের টাকা পয়সার এই যে এই আহ, সরকারের বিশাল একটা ইনফ্রাস্ট্রাকচার যে এখানে দাঁড় করানো হয়েছে কয়েক যুগ ধরে, গায়ে লাগে না এটা? তুমি হুট করে এসে হয়ে গেলা তুমি মিরাজ হোসেন আর তোমার প্লেয়ার হয়ে গেলা, যা স্পন্সরদের কাছ থেকে টাকা নিয়ে আসলা, এত সোজা? নির্লজ্জের মতো সে কালকে এই কথাগুলি বলে, আমি অবাক হয়ে আছি যে এই ছেলে বলে কি। তার সাথে সেলফি তুলে সে সেলফি তুলে বিশাল বাংলাদেশের মানুষকে উদ্ধার করে দিচ্ছে। আর বেটা সেলফি একটা মানুষের সাথে যার সাথে তুলতে আসে, এটা এটা আমার ভাগ্য, এটা আমার কপাল। আমার কাছে মানুষ আসে সেলফি তুলতে। আল্লাহর কাছে শুকরিয়া কর বেটা, তোরে মানুষ সম্মান করে। এটা এটা পৃথিবী দিয়ে এটা কিনা পাওয়া যায় না। তার কাছে করতে আসে মানে বিশাল আকারে উদ্ধার করে ফেলছে এই দেশের মানুষরে। আমার সাথে সেলফি, আমরা তো সেলফি তুলি তাদের সাথে। ওরে দেখলের পর থেকে আপনার জুতাটা খুইলা জুতা দিয়ে সেলফি তোলাবেন ওর সাথে। জুতা নিয়ে ধরবেন ওর গালের মধ্যে, এরপরে সেলফি তুলবেন, নিয়ে আমার জুতার সাথে সেলফি তোল। সেলফি তুলতে আসে তাই এর সমস্যা। মাঠে এরপরে ওরা খেলতে যাবে, পারফরম্যান্স খারাপ করলে ওই স্টেডিয়ামের আপনার যখন ওই যে ইয়ের ভিতরে ঢুকে না, ওদের ড্রেসিং রুমে যখন ঢুকতে যায় ব্যাট-ট্যাট নিয়া, সবাই সালাম দিবেন এগুলিরে। সবাই মিলে সালাম দিবেন। পারো না ছিটতে খেলার সময় আইসা এখানে আইসা বড়, বড় এই যে মিঠুন নামে এক ছেলে, সে সংবাদ সম্মেলন করল। এরে আমি গত ২ দিনে টেলিভিশনে যতবার দেখেছি, ততক্ষণ আমি তারে কোনদিন বাংলাদেশের কোন খেলার ক্রিকেট ম্যাচের মধ্যে তারে আমি দেখি নাই। মানে এই এত লম্বা সময় সে কোনদিন ব্যাট করেছে কিনা এটা সন্দেহ আছে আন্তর্জাতিক কোন ম্যাচে। হে বিশাল বড় মাস্তান। যারা খেলা করে কই তৌহিদ হৃদয় কই, ওই তাসকিন কই, মুস্তাফিজরে নিয়ে সমস্যা। মুস্তাফিজ নাই। এরা আসছে এখানে সংবাদ সম্মেলনে, এরা বিশাল আকারে কোয়াব নেতা আসছে। কোয়াব নেতা সাইজা এরা এই বাংলাদেশের ক্রিকেটের ইয়ে মারার জন্য ধান্দায় আছে। যাই হোক ভাই, নাজমুল ইসলাম ভাই, আশা করি আপনাকে আপনার দায়িত্ব আবার আ নেক্সট যে বোর্ড মিটিং আছে, আ সম্ভবত ২২ তারিখে বা ২৪ তারিখে, সেখানে আপনাকে আবার সবকিছু বুঝিয়ে দেওয়া হবে এবং বোর্ডের কাছেও আমাদের অনুরোধ থাকবে যেন তার সব দায়িত্ব যেন বুঝিয়ে দেওয়া হয়। কারণ এই মানুষটার আ বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের জন্য দরকার আছে এবং এই হাসিনার ১৫ বছরে কি, কি দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিগুলোর দায়িত্ব, তদন্তের দায়িত্ব নাজমুল ইসলাম ভাইকে দেওয়া হোক। তিনি যদি দায়িত্বগুলো পান, তাহলে আমার মনে হয় তিনি একাই না এবং বোর্ডের যারা আছেন আপনারা ভাই, এই যে আমিনুল ইসলাম বুলবুল ভাই, সাখাওয়াত ভাই, আসিফ ভাই, আপনারা যারা আছেন ভাই, আপনাদের সবাই মানে নিজের গা বাঁচায় চললে হবে না। ভাই আপনাদেরকেও উনার পাশে থাকতে হবে। আপনাদেরকেও এই দায়িত্ব নিতে হবে। আপনারা সম্মিলিতভাবে একটা টিম ওয়ার্ক করে তারপরে এই দলটাকে বাঁচাবেন এবং এই যে চোর যারা, মাটি চোর সহ ডাব চোর, মাইক্রোবাসের ভাড়া চোর, এই চোরেদেরকে চা কফির বিল তোলে নাকি তারা ৬০ লাখ ৭০ লাখ টাকা। ভয়ংকর ব্যাপার। এগুলো বাংলাদেশের মানুষ জানতে চায়। এগুলো আমাদের টাকা। এই হিসাব জানার অধিকার বাংলাদেশের মানুষের আছে। অতএব আপনারা আশা করি জানায় দিবেন। না জানায় দিলেও আমাদের কাছে চলে আসবে এমনে-সেমনে। সো আমরা বাংলাদেশের মানুষকে এটার ব্যাপারে জানাবো। নাজমুল ভাই, আপনার সাথে বাংলাদেশের মানুষ আছে। কষ্ট পাওয়ার কিছু নাই ভাই। আপনি চুরি করেন নাই। সততার সাথে কাজ করেছেন। আপনার কথায় ভুল থাকতে পারে। একটা কথা কিভাবে কোন সময় বলা উচিত ছিল সেটা ভুল হইতে পারে। কিন্তু কথা যেটা বলেছেন সেটা সঠিক বলেছেন। যে এই প্লেয়াররা বলবে যে ওই যে মিডিয়া দেখেন একটা বক্তব্য, মানে ওর ০.৫ ঘন্টার বক্তব্যের মধ্যে ০.৫ মিনিটের বক্তব্য তারা দিয়া প্রচার করছে। উনি কি বলেছেন? যে প্লেয়াররা কি করতে পেরেছে? প্লেয়াররা কি আমাদের এই পর্যন্ত কিছু দিতে পেরেছে যে তাদেরকে আমরা তাদের পেছনে খরচ করি? আরে ভাই, এই কথার প্রেক্ষিত কি? মানে এটা কোন ভিত্তিতে কি কারণে বলল? প্লেয়াররা এখন ইন্ডিয়াতে যাবে, তারা ইন্ডিয়াতে খেলতে না যেতে পারলে তাদেরকে ওই টাকা দিতে হবে। এটা চেয়েছে প্লেয়াররা। সেটার প্রেক্ষিতে তিনি এইসব কথা বলেন। সব কাটছাঁট করে এই যে দৌলতদিয়া ঘাটে পয়দা নেওয়া যে সাংবাদিকগুলো আছে, এই সাংবাদিকগুলা তারে নিয়া, মানে কয়েকটা সাংবাদিক খুব
খুবই আপনার ইয়ে। তো ৭১ টিভিরে বলল, "ভালো হয়ে যান ভাই। জীবনে এই যে অফিস-টফিস দেখছেন না জয় বাংলা করে দিছিল।" সো এগুলো এমনি করে নাই। এগুলো কিন্তু মানুষের এই যে ক্ষোভের বহিঃপ্রকাশ। এই ক্ষোভের বহিঃপ্রকাশ আটকানো যায় যে 'প্রথম আলো ডেইলি স্টার' এটা আটকানো হইছে না? এটার চাইতে আবার বহিঃপ্রকাশ আবার অনেক কিছু হইতে পারে কিন্তু। মাথায় রাখতে হবে। আল্লাহ হাফেজ।